প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। পৃথিবীতে এমন কিছু মানুষ থাকেন যাদের জীবন কাহিনী সেই গ্রিক মহাকাব্যের কাহিনীর মতোই বৈচিত্র্যময়, চমকপূর্ণ, বেদনাপূর্ণ, সংগ্রাম মুখর। সর্বার্থে সেই গ্রিক মহাকাব্যের যত ধরনের ক্যারেক্টার থাকে, যত ধরনের ঘটনাবলী ঘটে, এমন মানুষ কিন্তু পৃথিবীতে এখনও আছে, থাকে। আমি বিশেষ ভনিতা না করে সরাসরি বলতে চাই, তেমনই একজন মানুষ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, যার জীবনে উত্থান পতনের এত বিচিত্র কাহিনী, যেটাকে আমরা যারা বিশ্লেষণ করতে বসি তখন দেখি যে একটা বিস্ময়কর কাহিনী, যেটাকে নিয়ে একটা মহাকাব্যের মতো গ্রন্থ হতে পারে। 1981 সালের 17ই মে তিনি 6 বছরের নির্বাসন শেষে, তার পিতার হত্যাকাণ্ডের পর যে 6 বছরের নির্বাসনে তিনি ছিলেন, সেই নির্বাসন শেষে বাংলাদেশে ফেরত আসেন। ফেরত এসে তিনি বাংলাদেশের যে পরিবর্তন ঘটিয়েছেন, সেই জায়গাগুলো আমরা একবার ফিরে দেখতে চাই। এই দিনটিতে এসে তার স্বদেশ প্রত্যাবর্তনের এই এত বছর পরে, সে 81 থেকে বললে 43তম এই বার্ষিকীতে এসে আমরা এই আলোচনা পর্বটিকে একটা নাম দিয়েছি, নির্বাসন থেকে সিংহাসন। নির্বাসন থেকে সিংহাসন এই আলোচনা অনুষ্ঠানে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন আরেকজন ব্যক্তি, যিনি বহুদর্শী, বাংলাদেশের রাজনীতির ক্রান্তদর্শী মানুষ বললে বলা যেতে পারে, এবং ব্যবসায়ী। তিনি শিক্ষাবিদ, শিক্ষার সঙ্গে তিনি যুক্ত, ব্যবসায়ের সঙ্গে যুক্ত, কিন্তু বস্তুত রাজনৈতিক পরিবারের সদস্য, রাজনীতিবিদ শেখ কবির হোসেন। জনাব শেখ কবির হোসেন, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তার সঙ্গে প্রধানমন্ত্রীর যেমন ব্যক্তিগত সম্পর্ক রয়েছেন, তিনি বঙ্গবন্ধুরও আত্মীয়। ফলে পুরোপুরি আত্মীয়ের পরিচয়টি দিচ্ছি না, কারণ আপনারা অনেকেই হয়তো জানেন। এবং রয়েছেন রাজনীতি বিশ্লেষক, যিনি বঙ্গবন্ধুর উপরে গবেষণা করেন, প্রতিনিয়ত পিএইচডি করছেন, অবসরপ্রাপ্ত মেজর আফিজুর রহমান। আপনাকেও স্বাগত জানাচ্ছি। 17ই মে 1981 রাজনীতিতে কি গুরুত্ব বহন করে বলে আপনি মনে করেন? আমি আফিজ, আপনাকে দিয়ে শুরু করি। দাদা, ধন্যবাদ আপনাকে। 17ই মে আপনি যেটি বললেন যে নির্বাসন থেকে সিংহাসন, এখানে নির্বাসনের পেছনে 2 লাইন আর সিংহাসনের পরের 2 লাইনের একটি বিষয় আছে। বঙ্গবন্ধু কন্যা, আমরা যদি প্রথমে বঙ্গবন্ধুর কথাই চিন্তা করি, যে 75-এর 15ই আগস্ট যে ঘটনাটি ঘটল, পুরো বাংলাদেশ না, বোধহয় পুরো পৃথিবীই লজ্জা পেয়েছিল সেই সময়, যে একটা জাতির নির্মাতা, এবং যেই জাতির আমরা তো বলি যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এরকম নেতাই কি আসলে পৃথিবীতে আছে? এই রকম একটা নেতাকে যখন হত্যা করা হলো সপরিবারে, এবং তখন বঙ্গবন্ধুর 2 কন্যা বেলজিয়ামে ছিলেন, তারা বেলজিয়ামে থাকার কারণে সেই সময় রক্ষা পেলেন, আমি শুধু এইটুকুই বলবো। কিন্তু তারপরে সেটিও তো আমরা বলি যে অনেক সময় বলা হয় যে কিছু বিপদগামী মানুষ তাদের জায়গা থেকে, মানে প্রথম কথা তো এভাবেই বলা হয়, এবং সেই বিপদগামী মানুষগুলো হত্যা করেছে। কিন্তু তারপরে 6টা বছর নির্বাসনে কাটাতে হয়েছে বঙ্গবন্ধুর 2 কন্যাকে। আমরা জানি যে দিল্লিতে 2 রুমের একটা বাসায় থাকতেন, এবং বাংলাদেশের রাজনীতিতে তখন আওয়ামী লীগকে, যেহেতু সেই সময়ের যে স্বৈরতান্ত্রিক শাসক, তারা শাসক গোষ্ঠী, তাদের জায়গা থেকে সবচেয়ে ভয়ের জায়গাটাতেও ছিল রাজনৈতিকভাবে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগকে নানাভাবে ভাঙার চেষ্টা করা হচ্ছিল, এবং যেই স্বাধীনতা, মুক্তিযুদ্ধ বা আমরা যে 24 বছরের যে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে যেই দেশটি পেয়েছিলাম, সেই দেশটিকে পেছনে হাঁটানো হচ্ছিল। শাহ আজিজের মতো মানুষ প্রধানমন্ত্রী করা হলো, মানে রাজাকারকে প্রধানমন্ত্রী করলেন আপনি, টোটালি একদম বাংলাদেশকে পেছনের দিকে হাঁটা শুরু করলেন। 71-এর পরে যেই বাংলাদেশ আমরা পেয়েছিলাম, সেই বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছিলেন। সেই রকম একটি প্রেক্ষাপটে যখন আপনি জানেন যে 75-এর 14, 15 এবং 13, 14 এবং 16 তারিখে আওয়ামী লীগের যে সম্মেলন হয়, সেই সম্মেলনে সর্বসম্মতিক্রমেই, বাহ্যিকভাবে, ভেতরে তো দ্বন্দ্ব ছিলই, কারণ অনেকভাবে ভাঙার চেষ্টা করা হয়েছে, অনেক হালুয়া রুটির বিষয় ছিল, এরকম অনেক কিছুই ছিল, ষড়যন্ত্রকারী ছিল, ভেতরেও ছিল, দলের ভেতরেও ছিল। সেই সময় কিন্তু আবারও একটি অবিসংবাদিত নেতৃত্বের দরকার হয়ে পড়েছিল। সেই অবিসংবাদিত নেতৃত্ব সেই সময়ের ধারণায় কিন্তু বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা
জননেত্রী শেখ হাসিনাকেই নির্ধারণ করা হয়েছিল। সো আমি এইভাবেই দেখতে চাই যে নির্বাসনের সেই সময়টাতে, সেই প্রেক্ষাপটে আসলেই গুরুত্বপূর্ণ সেই ছিল। মুহূর্তে তিনি একজন অপরিহার্য নেতৃত্ব অপরিহার্য নেতৃত্ব ছিলেন, যেই যে বাংলাদেশের কারণে তার আসার আগেই তাকে সভাপতি করা হয়েছে। করা হয়েছে। আমি একটু যেতে চাই শেখ কবির হোসেনের কাছে, সেটি হচ্ছে যে এই যে নির্বাসন শব্দটা বললাম, আমরা যারা টেল অফ টু ডটার্স দেখেছি তারা তো জানি যে আসলে কি ভয়াবহ দিনগুলো কেটেছে। তারপরেও সেটা ফিল্মে দেখি, দেখার পরে এক ধরনের অনুভূতি হয়। ওই সময় তো প্রত্যক্ষদর্শী একজন আপনি, আপনার কি সেই সময়গুলো কেমন অভিজ্ঞতা? আপনি কি তখন দিল্লিতে গেছেন কখনো নির্বাসনে, তারা যে ছিলেন 2 কামরা রুমে? হ্যাঁ, আমি দিল্লিতে একবার না 3 বার গেছি আমি। এবং দিল্লিতে গেছি, তারা মানে শেখ হাসিনা, তার হাজব্যান্ড ডক্টর অজেদ একটা চাকরি করতো ওখানে। এমনি কিন্তু ভাতা খেত না, চাকরি করে চাকরির টাকা দিয়ে তারা খাইতো আর কি। যাই হোক, 2টো কামরা থাকতো তারা। এর মধ্যে আবার আমরা যেতাম যখন, তখন আমরাও ওখানে থাকতাম। তো এইভাবে আমি দেখেছি যে কি কষ্টে থাকতো। তার মধ্যে মানে বললে হয়ে যায়, খারাপ লাগে। খাওয়া দাওয়া কীরকমভাবে খেত, কী রাঁধতো, কী করতো। আমি কিন্তু তখন প্রণব মুখার্জি সাহেবের সঙ্গেও দেখা করছি, নেত্রী পাঠাইছিলেন দেখা করতে যে কোনো একটা কারণে। উনিও খুব মানে করতেন, মানে এটা নিয়ে খুব আফসোস করতেন যে আজকে বঙ্গবন্ধুর কন্যা, তার এখানে এরকমভাবে থাকা লাগতেছে, এটা খুবই দুঃখজনক। যাই হোক, খুবই কষ্টে কাটিয়েছেন যিনি বাংলাদেশ স্বাধীন করলেন। আমি বলবো যিনি বাংলাদেশ স্বাধীন করলেন। হ্যাঁ, মানে জনগণ তো তার পিছনে ছিল, কিন্তু নেতৃত্বে তো ছিলেন তিনি। অবশ্যই তিনি তো বাঙালিকে, রবীন্দ্র ঠাকুর বলে গেছিল 7 কোটি সন্তানরে রেখেছো বাঙালি করে মানুষ করুনি। হ্যাঁ, তিনি কিন্তু বাঙালিকে মানুষ করলেন, মানুষ করে কিন্তু তিনি এই বাংলাদেশ স্বাধীন করলেন। তাকে হত্যা করার পরে এই 2 বোনকে আল্লাহই বাঁচাইছিল, রাখে আল্লাহ মারেকে বলা আছে না, তাদের কিন্তু যাওয়ার কথা ছিল না, কিন্তু তারা কিন্তু হঠাৎ চলে গেল বেলজিয়ামে চলে গেল। অজেদ ওইখানে গেল, ওইখানে সে ডক্টর অজেদ গেল, ওর হাজব্যান্ড, এবং ওরা গেল ওখানে। এই জন্যই তারা বেঁচে গেল। তো বেঁচে যাওয়াতে আজকে বাংলাদেশ যে আবার স্বাধীন হলো, এটা কিন্তু ওরা চলে যাওয়াতেই কিন্তু ওরা স্বাধীন হলো। কিন্তু বাংলাদেশ ওই যে আমাদের আসিফ বলল যে পিছায় না, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছিল আবার। সেইখান থেকে আসলে সত্যিকার অর্থে বাংলাদেশকে রক্ষা করলো শেখ হাসিনা। শেখ হাসিনা কিন্তু যখন আসে, সে কিন্তু সবসময়, সেই দিনটা কেমন ছিল না সে সময় ওনার কিন্তু একটা আছে, উনি যেটা বলেন বা যেটা মনে করেন সেটা তিনি করেন, যত বাধা বিপত্তি যতই আসুক না কেন। ওই যে একটা কথা আছে না, যে যখন দেখে যে বিপদ আসে ভেঙে পড়ে, সে কিন্তু বিপদ আসলে ভেঙে পড়ে না। এই যেদিন গ্রেনেড ফাটলো সেদিন আমি দেশের বাইরে, আমি ওখান থেকে ফোন করলাম বিদেশ থেকে, কারণ আমি লাইনে জমে দেশের বাইরে ছিলাম তখন। ফোনের উত্তর দিল, বেঁচে আছি, ভয় করবেন না। এই যে কথাটা উত্তর দিল, বেঁচে আছি, ভয় করবেন না। আমি কি তুমি বাসায়? বলে হ্যাঁ, বাসায় পৌঁছেছি, এই 5 নম্বর রোডের বাসায় সুধা সদনে পৌঁছাইছি। এই যে উনি জোর কণ্ঠে বললেন, আমি তখন ভাবলাম যে হ্যাঁ, ঠিকই আছে। হ্যাঁ, তো এই যে ওনার যে ওই ওইটা কিন্তু কোনো সময় কারো কাছে তিনি করেন না। শেখ হাসিনা কিন্তু কোনো সময় ওই মাথা নত করেন না। যেমন ইন্দিরা গান্ধী তাকে শেল্টার দিছে, কেউ তো শেল্টার দেয় নাই। ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী তাকে শেল্টার দিছে। ইন্দিরা গান্ধী শেল্টার দিছে, সে কিন্তু তাই বলে ইন্দিরা গান্ধীর কোনো করে নাই, দাসত্ব করে না। না, দাসত্ব করে না, যা বলছে তাই না। যখন নেত্রী চলে আসবে তখন কিন্তু ইন্দিরা গান্ধী তাকে বলছিল যে আরও কয়েকদিন থাকো, আমি দেখি আর একটু সার্ভে করি তারপরে আমি বলবো তোমাকে। উনি কিন্তু বলে বসলেন যে আমি যাব, যেহেতু বাংলাদেশি আমাদের আওয়ামী লীগ আমাকে চাচ্ছে, অতএব আমি যাব। এই যে উনি ডিসিশনটা নিয়ে ফেললেন,
ওনার কিন্তু এই ডিসিশনটা আর কারো হলে আমি নিত কিনে সন্দেহ, কারণ যে তাকে এতদিন শেল্টার দিয়ে রাখলো সে যখন বলতেছে যে তুমি থাকো আরও কয়েকদিন, আমি দেখি তারপরে তোমার বলবো, যাওয়ার সময় হলে বলবো, কিন্তু যেহেতু বাঙালিরা তাকে চাচ্ছে এই জন্য কিন্তু তিনি চলে আসলেন। এই যে আশাটা, তাতে কি মনে হয় যে তার মধ্যে যে এইটা ভয়, হ্যাঁ, আর অনুভূতি কি বলবো যে এত বছর বাংলাদেশ স্বাধীন করার পরে বঙ্গবন্ধু কতদিন ছিলেন, সে বঙ্গবন্ধুরে মেরে ফেলা হলো, এবং বঙ্গবন্ধু না কামাল জামাল রাসেল এদের সবাইকে মেরে ফেলা হলো। মেরে ফেলার পরে তার 2 মেয়ে তারা আসতে পারতেছে না বাংলাদেশে। এটা কত বড় দুঃখ, কত বড় কষ্ট। আমাদের আত্মীয় স্বজন হিসেবে তো কষ্ট আছেই, কিন্তু আমি তো মনে করি তার চেয়ে বাঙালিরা, সত্যিকার বাঙালি যারা ছিল তারা কষ্ট পাইছে আরো বেশি। অবশ্যই আমি এটা মনে করি, প্রত্যেকটা লোক কষ্ট কারণ পেয়েছে। আমি মনে করি যে রক্তের সম্পর্ক চেয়ে মনের সম্পর্কটা, হার্টের সম্পর্কটাও বড়। বঙ্গবন্ধু যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, উনি কিন্তু সেই ডাকটা যে সফল হবে এটা তিনি বুঝছিলেন, কারণ তিনি বাঙালিদেরকে ভালোবাসতেন। তিনি জানেন যে বাঙালিদের হাতে আমি অস্ত্র দিয়ে আসি নাই, কিন্তু বাঙালিরা এই যে বলছি যা পায় তাই নিয়ে যুদ্ধ করবে, এই পানিতে মারবে বা ভাতে মারবে বা ডুবে মারবে, এই যে কথাটা উনি বলছিলেন তার কারণ হচ্ছে উনি জানতেন যে আমি যখন এই অর্ডার দিছি তারা যেভাবে হোক বাংলাদেশ স্বাধীন করে ছাড়বে। এবং সত্যিকার অর্থে আপনি এখানে বঙ্গবন্ধুর কথাটা আসতে হয়, কারণ বঙ্গবন্ধুকে যে সাম্রাজ্যবাদ তাকে যে হত্যা করলো এটার কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে যে কোনো দেশ স্বাধীন হয়েছে গেরিলা ট্রেনিং অমক তমক ইত্যাদি করে লোকজনকে উদ্বুদ্ধ করে তারপরে কিন্তু স্বাধীনতা ডিক্লার দিয়ে সেই দেশকে স্বাধীন করছে, যুদ্ধ বিগ্রহ করে, ইন্টারনাল যুদ্ধ বিভিন্ন করে এগুলো করছে। কিন্তু বঙ্গবন্ধু কোনো গেরিলা, চট্টগ্রামে ওই পার্বত্য অঞ্চলে কোনো গেরিলা ট্রেনিং দেন নাই। তিনি কিন্তু ট্রেনিং না দিয়ে হয়তো দুটো বিদেশে কোনো কান্ট্রিকে, পার্শ্ববর্তী ইন্ডিয়া বা অমুক 2-1টা কান্ট্রিকে বলছে যে তোমরা সহায়তা করবা, যদি তারা বিপদে পড়ে তোমাদের কাছে গেলে তোমরা সহায়তা করবা। এই যে ভালোবাসার টানে যে একটা দেশকে স্বাধীন করতে পারে, এতে কিন্তু সাম্রাজ্যবাদ ভয় পেয়েছিল যে সে একসময় সারা বিশ্বের নেতা হতে পারে, এবং সে যে দুঃখী, তারপরে স্বাধীনতাকামী এবং যারা নির্যাতিত, অত্যাচারিত তাদের যে বন্ধু হয়ে যাচ্ছিল, এবং তাদের জন্য যে মানে একটা ভয়ের আতঙ্ক হয়েছিল যে এ সারা বিশ্বকে নাড়ায় নিতে পারে, যার জন্যই কিন্তু তাকে হত্যা, নাহলে বঙ্গবন্ধুকে হত্যা করার কিছু নয়। এবং শেখ হাসিনাকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছে এগুলো কিন্তু শুধু মনে করে, অনেকে মনে করে যে বাংলাদেশের কি বিএনপি টিএনপি এরা করছে, আসলে তা না। এগুলোর পিছনে আমি মনে করি এই সাম্রাজ্যবাদ সবটার মধ্যেই ছিল আর কি, আমি এটা মনে করি। এটা না, কারণ শেখ হাসিনাও কিন্তু বঙ্গবন্ধুর মতন ওরকমই। এবং দেখেন এই যে এখন যে চলতেছে এই নির্যাতন প্লাস যুদ্ধ চলতেছে, যে মিডল ইস্টে প্যালেস্টাইনে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ ঠিক না, এটা তো একতরফা, এবং সেটাকে কিন্তু প্রতিবাদ করতেছে এত ছোট একটা দেশ, সে কিন্তু প্রতিবাদ করতেছে। কই আর তো বড় বড় কান্ট্রি তার কত প্রতিবাদ করে। সেটা লক্ষণীয় যে সারা পৃথিবীর তারুণ্যের সঙ্গে তার কণ্ঠস্বর মিলে যাচ্ছে তারুণ্যের সঙ্গে। ইয়েস, আজকে বিশ্বের কতগুলো ইউনিভার্সিটি সারা পৃথিবীতে আলোড়ন শুরু হয়েছে, এবং এই যে আমাদের দেশেও এখন বিশ্ববিদ্যালয়গুলো জেগে উঠছে আর কি। এই যে তারুণ্যের সঙ্গে সে মিলে গেছে, কারণ তার সবসময় একটা ছিল তারুণদের নিয়েই কিন্তু তার সব কিছু। কারণ সে দেখবেন যে প্রত্যেকবার ইলেকশনের সময় সে যে নতুন থিমটা দেয় সেটা কিন্তু তারুণ্যদের জন্যই দেয়, এবং তাতেই কিন্তু তিনি আগায় যাচ্ছেন আজকে। হাফিজকে একটা জিনিস অসাধারণ বলছিলেন শেখ কবির হোসেন, আপনি একটু, আমরা বিরতিতে যাব, তার আগে আপনার কাছে একটু শুনে যেতে চাই। সেটা হচ্ছে যে এই যে শেখ হাসিনা এলেন, আসার পরে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন কি 81 সালে? হ্যাঁ, এখনো পর্যন্ত আমি এক কথায় যদি বলি, বঙ্গবন্ধুর একটা জায়গা ছিল এবং সেই জায়গাটা তার কন্যা প্রতিটি জায়গায় তো ধারণ করেন, চির উন্নত মমশির। এই যে শীতটাকে উঁচু করা শিখেছিলাম না আমরা স্বাধীন হয়ে, বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন করে ছেড়েছেন। সেই 66 বলেন, সেই 47 সালে গণতান্ত্রিক যুবলীগ গঠন করলেন 47 সালেই, এবং জুলাই মাসে কিন্তু মিটিং করেছেন সিরাজউদ্দৌলা হোটেলে। সেই মিটিংয়ের যেই বাংলাদেশটি, যেই রাষ্ট্রটি গঠন হলো পাকিস্তান নামে, সেই রাষ্ট্রে আমার প্রত্যাশা পূরণ হবে না,
বুঝলেন, অ্যাসেস করলেন, সেখান থেকে কিন্তু গণতান্ত্রিক যুবলীগ গঠন করলেন। ঠিক 48-এর 4 জানুয়ারিতে বঙ্গবন্ধু ছাত্রলীগ গঠন করলেন। সো এই যে একটা দূরদর্শী জায়গা থেকে একটি রাষ্ট্রকে, সেই রাষ্ট্রের মানুষের মাথাটাকে উঁচু করে দেওয়া। আমরা যখন জয় বাংলা স্লোগানটা দেখি এবং জয় বাংলা স্লোগান আমরা যখন দিই, সবসময় কিন্তু মাথাটা খুব উঁচু থাকে। তো আমরা যখন যেই বাংলাদেশে যেই জায়গাটাতে আমরা চলে আসছি, ডেফিনেটলি একটা অত্যন্ত দরিদ্র যে রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রের যে কাঠামোগত জায়গা থেকে আজকে যেখানে চলে আসছি, প্রতিদিন তো অনেক রকম অনেক সমালোচনা হয় না? তো অনেক কিছুতেই অনেক সমালোচনা হয়, অনেক না পাওয়ার বেদনা আছে, অনেক জায়গায় হয়তো মনে হয় ঠিক মতো হচ্ছে না, হয়তো বা কিছু কিছু জায়গায় হচ্ছেও না, সেটা হতেই পারে বা একটা দেশ চলতে গেলে। কিন্তু মাথাটা কিন্তু উঁচু করা শিখেছি আমরা। অসাধারণ হচ্ছে। এই রিসেন্টলি সমস্ত যতগুলো গ্লোবাল পাবলিকেশন হচ্ছে ডেভেলপমেন্টের উপরে, সব জায়গায় বলা হচ্ছে বাংলাদেশের ডেভেলপমেন্ট, কেউ বলছেন যে আনএক্সপেক্টেড গ্রোথ, মানে আশা করা হয়নি কিন্তু হয়ে গেছে। কেউ বলছেন গ্রোথ ম্যাজিক, বাট এটা আনএক্সপেক্টেড গ্রোথও না, গ্রোথ ম্যাজিকও না, ইট হ্যাজ বিন ডিরেক্টেড। একজন পরিচালক এটা পরিচালনা করেছেন, সেই পথে নিয়ে এসে এই জায়গাটাতে নিয়ে এসছেন। পশ্চিমারা অনেকে মনে করতে পারে যে বাংলাদেশ বটমলেস বাস্কেট হ্যান তেন, কিন্তু আসলে তা না। এটা পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু বাংলাদেশ ফুটে উঠেছে, অ্যান্ড দ্যাট প্ল্যান ওয়াজ মেড বাই শেখ হাসিনা। আমি এই জায়গাটাতে শুধু একটা জিনিস বলবো দাদা, আপনার মনে আছে আমরা একটা কনসেপ্ট ডেভেলপ করেছিলাম, শেখ হাসিনা দি ভিশনারি লিডার। আমি নিজেই সেই কনসেপ্টটা যখন তৈরি করেছিলাম, তখন এটা অনেক আগের কথা, কিন্তু 14, 15 বা 16 সময়, মনে আছে কিনা দাদা? তো শেখ হাসিনা দি ভিশনারি লিডার, একটা জায়গায় আমি এর আগে বলছিলাম যে যখন ভিশন 2021 করলো, তখন বিরোধী পক্ষ বলা শুরু করলো যে 21 পর্যন্ত ক্ষমতায় থাকবে, এই জন্য একটা। তারপরে যখন বললো ভিশন 2041, তখন বললো 41 পর্যন্ত ক্ষমতায় থাকার নীল নকশা। এরপরে যখন বললো ভিশন 2100, 2100, তা আমি এইটা মজা করে বলেছিলাম, তার মানে কি 2100 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার নীল নকশা? আসলে তো একটা ভিশন দরকার হয়। এবং স্যার যেটা বললেন যে এই ভিশনটা এখন আমরা যেটা চিন্তা যেই ভিশনটা দেওয়া হয়েছে এবার ইলেকশনে, যে স্মার্ট বাংলাদেশ, সো স্মার্ট বাংলাদেশের কনসেপ্টটা যখন আমরা আরো ভালো করে বুঝতে পারবো, আমরা তো এখন বুঝি যে 2008 সালে যে শেখ হাসিনা, সেই শেখ হাসিনা 2024 সাল পর্যন্ত বাংলাদেশকে কোন জায়গাতে নিয়ে গেছেন, এবং প্রতিটি ক্ষেত্রে তার সিদ্ধান্তর জায়গাগুলো কোথায়, সেই জায়গা থেকে। এটাও আপনার সাথেও আমার এর আগে একবার কথা হচ্ছিল যে একনিকে যে প্রতি সপ্তাহে মিটিং হতে হবে, মিটিংয়ে যে প্রত্যেকটা প্ল্যান নিয়ে কথা বলতে হবে, সেখানে কয় টাকা দিয়ে গামছা কেনা হচ্ছে সেটিও যখন আলোচনার মধ্যে আসে, এবং অনেক কিছু হয়। আমরা তো সরাসরি থাকি না, বাট যতটুকু জানি, আপনিও তো ডেফিনেটলি হি ইজ দ্য পারফেক্ট সিও অফ এ স্টেট। Yes, is the perfect and best CEO of a state. Definitely. আমরা একটা বিরতি নিই, বিরতির পর ফেরত এসে আমরা বাকি আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে। কথা বলছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজনীতিবিদ শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে 1981 সালের 17ই মে, তার স্বদেশ প্রত্যাবর্তন দুটো পর্বের, 1981 সালের 17ই মে এবং 2007 সালের 7ই মে। খুবই লক্ষণীয় বিষয়, মে মাসে কিন্তু তিনি ফেরত আসেন। ডিসেম্বরে নয়, জানুয়ারিতে বঙ্গবন্ধু ফেরত আসেন, মে মাসে শেখ হাসিনা ফেরত আসেন। ফিরছে একটু পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। কথা বলছিলাম শেখ কবির হোসেন এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজুর রহমানের সঙ্গে। শেখ কবির হোসেন, আপনার কাছে আবার একটু ফিরতে চাই। সেটা হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে একটা বড় আলোচনা আছে সবসময়, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক সংগ্রাম, গণতন্ত্রের চেতনা ফেরত আনার একটা কাজ ছিল। এই প্রক্রিয়াটা যদি শেখ হাসিনা 81 সালে ফেরত না আসতেন, বা 7 সালে যদি ফেরত না আসতেন, যদি এই প্রক্রিয়াটা কি কোনো স্থায়ী রূপ পেত কি না? যদিও গণতন্ত্র নিয়ে লোকে নানা প্রশ্ন করে, তারপরেও গণতন্ত্রায়নে শেখ হাসিনার ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? কিন্তু দেখাই যায় আজকে বাংলাদেশে শেখ হাসিনা ফিরে না আসলে, এবং তখন যদি আওয়ামী লীগ, এখানকার আওয়ামী লীগ যদি সঠিক পদক্ষেপটা না নিত, অর্থাৎ শেখ হাসিনাকে তার আওয়ামী লীগের সভাপতি না বানাইতো, নেতৃত্বকে যদি না বানাইতো, তাহলে হয়তো ওনার আশাটা আরও বিলম্ব হইতো। এবং ওনার এই আশাটা এবং শেখ হাসিনা যে ভূমিকাটা নিয়েছে, এই ভূমিকাটা কেউ নিতে পারতো বলে আমার মনে হয় না। কারণ আপনারা দেখেন যে শেখ হাসিনা কিন্তু কোনো জায়গায় কোনো মানে ভুল করে না, কোনো ডিসিশন নিতে ভুল করে না, এবং ডিসিশন সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, এবং কার্যকরী ডিসিশন। আমি আজকেও একজনকে বলে আসলাম আমাদের একটা আলোচনা অনুষ্ঠানে, যে 10 বছর আগে বা 15 বছর আগে একটা লোক যদি বিদেশে যেয়ে থাকে, তাকে যদি কিছু না বলে তার পাসপোর্টে যদি বাংলাদেশি ভিসা
সিল দিয়ে তারপরে তাকে যদি প্লেনে উঠায় দেয়, কোথায় যাচ্ছে সে জানে না, আইনে যদি তাকে ঢাকায় ছেড়ে দেওয়া হয়, ঢাকা বিমানবন্দরে ছেড়ে যদি তার চোখটা খোলা হয়, তারপরে সে কিন্তু চিন্তা করবে যে আমি কোথায় আসছি। সে কিন্তু বুঝতে পারবে না যে সে বাংলাদেশে আসছে। তারপরে যখন এয়ারপোর্টে বেড়ে এসে চলবে, তখন কিন্তু সে আরও হতভম্ব হয়ে যাবে যে আমি কোথায় আসছি, যদি তাকে না বলা হয়। এই যে ডেভেলপমেন্টটা শুধু একটা না, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এরকম ডেভেলপমেন্ট হয়েছে। রাজনীতিতে যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে। এই যে দেখেন ইলেকশনগুলো হচ্ছে, রাজনীতি কিন্তু মানে কোনো, এখন তারা ইলেকশন করে না, কারণ তারা জানে যে হেরে যাবে, এই জন্য তারা ইলেকশন করে না। কিন্তু ইলেকশন কিন্তু সত্যিই হচ্ছে, পার্টি হিসেবে হচ্ছে না, ইন্ডিভিজুয়াল হিসেবে হচ্ছে। সে গণতন্ত্র কিন্তু একেবারে আরও দোরগোড়ায় চলে গেছে বলে আমি মনে করি। যেটা এই ইলেকশনের প্রসঙ্গে আমি ভারতের যিনি বর্তমান ইলেকশন কমিশনার রাজীব কুমার, তার সঙ্গে কিছুকাল আগে আমাদের একটা মিটিং হয়েছিল বাংলাদেশি সাংবাদিকদের। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে একটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় কাজ কি, তো উনি বলছেন যে অবশ্যই রাজনৈতিক দলের বড় কাজ হচ্ছে ইলেকশন করা। যে রাজনৈতিক দল বছরের পর বছর ইলেকশন না করে, সে তো রাজনৈতিক দল হিসেবে জনগণের ম্যান্ডেটে থাকে না। ফলে সমস্ত রাজনীতি করেই তো ক্ষমতা যাওয়ার জন্য, আর ক্ষমতা যাওয়ার জন্য গণতান্ত্রিক দেশগুলোতে প্রক্রিয়া হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করা। ফলে সেই প্রক্রিয়ার বাইরে থাকা যায় না। শেখ হাসিনা কি এই কাজটি করেছেন বলে মনে করেন, যে যে কোনো প্রকারে হোক ইলেকশনে অংশ নিতে হবে? এটা কি তার হিস্ট্রি বলে? ইতিহাস তো তাই বলে। 86 সালে ইলেকশনে অংশ নিয়েছিলেন, আমরা ইতিহাসে যেটা দেখি। এরপর থেকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসার পরে একটি জায়গা হয়েছিল, সেটি 96 সালে যেটি বলা হয়। এবং 96 সালের পুরো বিষয়টি আমরা জানি যে সেখানে আসলে গল্পটি কী ছিল, এবং সেই গল্পের সেই সময়ে, এবং এটি তো আমি বলবো যে সেই সময়ে শেখ হাসিনার জন্য একটি অত্যন্ত বড় রাজনৈতিক বিজয়, এবং কৌশলগত জায়গাটিও কিন্তু আপনাকে মানতে হবে। মানে আমি একজন রাজনীতির একজন গবেষক হিসাবে অন্তত আমার জায়গা থেকে আমি এইটুকু, যদি আপনি একাডেমিকলিও বলেন, আমি একাডেমিক জায়গা থেকেও বলতে পারি যে আপনি 96 এবং 2014 বা 2018-কে একই পাল্লায় মাপতে পারবেন না, কারণ কৌশল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যখন রাজনীতি করবেন তখন কৌশল আপনি করবেনই, এবং সেই কৌশল আপনি জিতে গেলে আপনি অবশ্যই একজন সে ভালো রাজনীতিবিদ, অনেক ভালোভাবে জিতলে আপনি সেরা রাজনীতিবিদ। তো সেই জায়গায় যদি বলেন, এই প্রসঙ্গটি কিন্তু বারবারই শেখ হাসিনা বলেন তার বিভিন্ন জায়গাতে, এই যে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে। কারণ বিরুদ্ধবাদীরা যে কথাটি বলার চেষ্টা করে, সেটি 2014, 2018 বা সম্প্রতি যে ইলেকশন হলো 2024, 3টা ইলেকশন নিয়েই তো কথা বলার চেষ্টা করা হয়। আপনি যদি 2014 সালের ইলেকশন দেখেন, তাহলে 2014 সালে বিরোধী পক্ষ কি করেছে? আগুন, সন্ত্রাস, জ্বালাও পোড়াও, সংখ্যালঘু নির্যাতন করেছে। 15-তে গিয়ে কিন্তু আবারও করেছে, এবং 15-তে যে সংখ্যালঘু নির্যাতন, যেই আগুনে জ্বালাও পোড়াওয়ের যে কাজটি করেছে, সেখানেই কিন্তু 15-তেই হেরে গিয়েছে, যেটার কারণে 18-তে গিয়ে আপনি তার ভরাডুবি আবারও দেখেছেন। এবং আপনার মনে আছে যে অবরোধ যে ডেকেছিল, সেই অবরোধ তো এখনো উইথড্র করা হয় নাই। দিন একসময় দিন গোনা হতো যে অবরোধের 365তম দিন, 366তম দিন, সেই অবরোধ কিন্তু এখনো বিএনপি উইথড্র করে নাই। সো 2018-তেও কিন্তু কৌশলগত জায়গাতেও তারা পরাজিত হয়েছে। 24-এ পার্টিসিপেটই করে নাই, 14-তেও পার্টিসিপেট করে নাই। সো এই যে পার্টিসিপেশন এবং নন পার্টিসিপেশন, গণতন্ত্রের ক্ষেত্রে আপনি যখন একটি জায়গা থেকে পরিচালনা করছেন, তখন আপনি কিন্তু বিরোধী পক্ষের পুরাটুকু নিতে পারবেন না। যদি আপনার বিরোধী পক্ষ যদি এন্টি স্টেট, এন্টি সিটিজেন পলিটিক্স করে, এটি একটি বিষয়। আরেকটি বিষয় আমি বলতে চাই, যে কথা বলা হয় অনেক সময় বিরোধী পক্ষ বলে যে তাদেরকে আন্দোলন করতে দেওয়া হয় না, এরকম অনেকগুলো জিনিস আছে। কিন্তু মজার ব্যাপার দেখেন, বিরোধী পক্ষকে আন্দোলন করতে দিবে বা দিবে না, ইটস এ ডিবেটেবল টপিক। বঙ্গবন্ধু 24 বছরে 4682 দিন জেল খেটেছিলেন। অনেককে বলতে শুনি যে রাস্তায় নামলেই তো জেলে দিয়ে দেয়। আবার জেলে দেওয়ার পেছনে কিন্তু বঙ্গবন্ধুর সময় তো আর আগুন সন্ত্রাস হয় নাই, কিন্তু এখন কি হয়, ট্রেনে, এইবারও ইলেকশনের আগে ট্রেনে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। সো আপনি যখন এন্টি মানবিক পলিটিক্স করতে যাবেন, এবং সেটির ক্ষেত্রেও স্টেট যদি ব্যবস্থা নিতে যায়, সেক্ষেত্রে স্টেটের ওই ব্যবস্থাটাকে কিন্তু আপনি সরকার ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছেন, ঠেলে দিয়ে আপনি ব্যর্থতা দেখাতে চাচ্ছেন। এটি সমালোচনাকারীদের জায়গা থেকে অবশ্যই এটি ডিবেটেবল। আমি এই কারণেই বললাম যে এই জায়গাগুলো নিয়ে কিন্তু বলতে হবে। আমি তো মনে করি যে শতভাগ সফল একজন রাজনৈতিক নেতৃত্ব হচ্ছে শেখ হাসিনা। সব কিছু হারানোর পরে যেখান থেকে শুরু করেছিলেন, আজকে তিনি যেখানে গিয়েছেন,
এবং রাষ্ট্রটাকে তিনি যেখানে নিয়ে আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি, জি, তারপরে আমি অবশ্যই। শেখ কবির হোসেনকে ছাড়া করে আসবো। সেটা হচ্ছে বঙ্গবন্ধুর সময় একটা বড় ধরনের প্রচারণা ছিল যে আওয়ামী লীগ সামরিক শক্তির বিরুদ্ধে শক্তি, একটা ভালো বড় ধরনের প্রচারণা ছিল, এবং যেটা তার বিরুদ্ধে যে কু হয়েছিল, যেটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে, সেটাকে ব্যবহার করা হয়েছিল। ইভেন কি 91 ইলেকশনের সময় তখনও কিন্তু এই প্রচারণা ছিল যে আওয়ামী লীগ আসলে সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হবে। শেখ হাসিনা কি সেনাবাহিনীর ভিতরের থেকে এই ভীতি দূর করতে পেরেছেন? চমৎকার প্রশ্ন, যেহেতু আমি নিজে সামরিক বাহিনীতেই ছিলাম, আমার জন্য খুব ভালো প্রশ্ন, কারণ আমি গবেষণাও করছি এই যেহেতু রাজনীতি নিয়ে, এই বঙ্গবন্ধু নিয়ে। আমি তো বলবো এটা ব্যক্তিক জায়গা থেকে, আমি তো সামরিক বাহিনী থেকে এসেছি এবং আরো অনেক মানুষ আছে, আমি অনেক মানুষকে দেখেছি, প্রোগ্রেসিভ, মুক্তিযুদ্ধ, মুক্তির সংগ্রাম যেটা আমরা বলি, যে এই জায়গা থেকে বঙ্গবন্ধুর কাছে পুরো বাংলাদেশটাই তো, আপনি বিএমএতে যে বঙ্গবন্ধু যে মিলিটারি একাডেমির যে ভাষণটি দিয়েছিলেন, সারা পৃথিবীতে এরকম কয়টা ভাষণ আছে সেই দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তার সামরিক বাহিনীকে দিয়েছে, যে ওনিং তোমরা, এই যে তোমরা বলে যে সামরিক বাহিনীকে বঙ্গবন্ধু, বা মানে যে ওনিংনেসটা আছে বিএম এর ভাষণে, আমার তো মনে হয় এটি সবার শোনা উচিত আসলে, যে সেই জায়গাতে কি বলেছিলেন। এবং বঙ্গবন্ধু তো পুরো বাংলাদেশটাকেই নিজের, বাংলাদেশের প্রত্যেকটা মানুষই তার কাছে সন্তান তুল্য ছিল, প্রতিটি মানুষ, এবং কি পরিমাণে ওন করতেন তিনি। আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও দেখেন, তিনি 2000, আমরা জানি ফোর্সেস গোল 2030 থেকে শুরু করে সামরিক বাহিনীর অবকাঠামো, মানসিক উন্নয়ন থেকে শুরু করে প্রতিটি জায়গাতে তিনি কাজ করেছেন। এটিও কিন্তু বলার চেষ্টা করা হয় যে, যেটি আপনি বললেন যে সামরিক বাহিনীর কিছু মানুষ বঙ্গবন্ধুকে হত্যা করেছে, সুতরাং তাহলে তার কন্যা সামরিক বাহিনীর বিরুদ্ধেই যাওয়ার কথা, এরকমই তো কথা। এটি তো হয়নি কখনো, বরং উল্টাটাই হয়েছে, যে টোটাল নেতৃত্বের মধ্যে তিনি সামরিক বাহিনীকে যেভাবে ইনভলভ করেছেন, আপনি দেখেন ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রতিটি জায়গায়। এবং আরেকটি মজার ব্যাপার আছে এখানে, আমি যেহেতু একটু ক্রিটিক্যালি কিছু কথা বলছি, যে সামরিক বাহিনী তার জায়গা থেকে ইলেকশনের সময় সামরিক বাহিনীর অবস্থানটা কি হবে, এটা নিয়ে কিন্তু খুব একটা মজার চিন্তা প্রত্যেকবারই তৈরি হয়, এক ধরনের কি করবে একটা প্রত্যাশা তৈরি হয়, সামরিক বাহিনী ডিপ্লয় করতে হবে। এরপরে কিন্তু খুব হতাশ হয়ে যায়, কারণ যখন দেখে যে না না না, সামরিক বাহিনী তো আর তারা যেভাবে চাচ্ছে সেইভাবে তো করলো না। এইবার আমাদের সম্মানিত সেনা প্রধান স্যার, ওনার একটা কথা কিন্তু খুব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার চেষ্টা করা হচ্ছিল, দেখলাম আওয়ামী মানে এন্টি স্টেট প্রচার যন্ত্রগুলো খুব ভাইরাল করার চেষ্টা করছিল, যে সেনাবাহিনী খুব মানে দায়িত্বের সাথে তার মানে সেনাবাহিনী খুব সিরিয়াসলি, বেশ মানে একটা আপনি দেখেছেন তো, সেটা থেকে মনে করা হচ্ছিল যে অনেকে মানে ফ্লেভারটা কি দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে সেনাবাহিনী মনে হয় এইবার কিছু একটা করবে। কিছু একটাটা কি, যেই গণতন্ত্রের কথা বললেন, শেখ হাসিনা স্বদেশে ফিরে আসার ফলে সেই যেই গণতন্ত্র, মানুষ, গণতন্ত্র কি, গণমানুষের তন্ত্র, গণমানুষের দ্বারা, সংজ্ঞাতেও তাই বলে ডেমোক্রেসির ক্ষেত্রে। তো জিয়া রহমান কোন অর্থে গণতন্ত্রের মধ্য দিয়ে রাষ্ট্র মানে বাংলাদেশ দখল করেছেন? আমি ওই সময়ের পেপার দেখছিলাম যে সেখানে যেই সময় উনি ক্ষমতা গ্রহণ করলেন, বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে শুরু করলেন। মানে সামরিক আমলগুলোতে যে ভয় ছড়ানো হয়েছিল, শেখ হাসিনা এটা দূর করেছেন, যে ভয় এটা সম্পূর্ণ অমূলক। বরঞ্চ তিনি তার সময় স্থলে, আকাশে এবং জলে, বাংলাদেশ তো কখনো সাবমেরিনের অধিকারী ছিল না, বাংলাদেশে আকাশে কখনো এত প্রতিরক্ষা ছিল না, স্থলে এত প্রতিরক্ষা ছিল না, এবং বাংলাদেশ সেনাবাহিনী পিস মিশনে শুধু যে বিশাল ভূমিকা রাখছিল, এটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, এবং বাংলাদেশ সেনাবাহিনী সারা পৃথিবীতে এখন অন্যতম কাউন্টেবল সেনাবাহিনী হিসেবে কাজ করছে। এবং এই ফোর্সেস গোল 30-কে জেনুইন, উনি যে কথা বারবার বলছিলেন যে রিয়েলাইজ করা, বাস্তবায়ন করা, সেই দিকে বাংলাদেশ এগিয়ে চলেছে। এই আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হবে। আমার ধারণা এটা আমাদের শান্তি পিস মিশন দিতে আমরা এটা আলোচনা করবো সেনাবাহিনীর ভূমিকা নিয়ে। তার আগে একটা বিরতি দেবো, বিরতি ফিরে আমি শেখ কবির হোসেনের কাছে আসতে চাই। ইসলাম নিয়েও বাংলাদেশে একটা আলোচনাতে আওয়ামী লীগকে সবসময় ইসলামের বিরুদ্ধে দাঁড় করানো, শেখ হাসিনা সে জায়গায় কিছু করতে পেরেছেন কিনা, এই প্রশ্ন রাখবো আপনার কাছে ফেরত এসে একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। কথা বলছিলাম নির্বাসন থেকে সিংহাসন, শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে। আমি যাচ্ছি শেখ কবির হোসেনের কাছে। একটা সময় প্রচারণা ছিল যে শেখ হাসিনা যদি ক্ষমতা আসে তাহলে একটা অংশ ভারতে চলে যাবে, উলুধ্বনি শোনা যাবে, শাখা সিঁদুরপুরের লোকে চলাফেরা করতে হবে, মুসলমানরা মুসলমান থাকতে পারবে না, যেটা পাকিস্তান আমলে এক ধরনের প্রচার। সে কিন্তু স্বাধীন বাংলাদেশ আমরা এই প্রচারণা শুনেছি, এবং একটা প্রচার করা হতো যে আওয়ামী লীগ একটা অ্যান্টি ইসলামিক পার্টি, এরকম একটা।
শেখ হাসিনা কি এই 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 প্রশ্নের যথাযথ উত্তর দিতে পেরেছেন তার রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে, এই ক্যারিয়ারের মাধ্যমে? আমার মনে হয় শেখ হাসিনা যেটা করছে মানে ইসলামের উপরে, ধর্মের উপরে, মানে যেটাকে আসলে ধর্মটা নিয়ে খেলা হচ্ছিল এবং এটাকে বানানো হচ্ছিল যে শেখ হাসিনা ইসলাম বিরোধী। বঙ্গবন্ধুকে কিন্তু এরকম একটা বলা হতো আর কি, আপনার মনে আছে কিনা এটা বলা হতো, সে তো গবেষণা করে, সে তো জানে, বঙ্গবন্ধুকে বলা হতো। কিন্তু বঙ্গবন্ধু একজন খাঁটি মুসলমান ছিলেন, তিনি বলছেন যে আমি মুসলমান, আমি বাঙালি, মানুষ একবার মরে, দুইবার মরে না, এই কথাটা তিনি বলছিলেন। এবং শেখ হাসিনাও কিন্তু তাই, তারা কিন্তু শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়ে, শেখ হাসিনা কিন্তু একজন খাঁটি মুসলমান। তিনি কিন্তু এই যে মুসলিম মানে মুসলমান ধর্মের যে যারা মানে হুজুর যারা আর কি, আমি বাংলা ভাষায় বলি, হুজুররা কিন্তু আগে মনে করতো যে আওয়ামী লীগ হচ্ছে আমাদের এগেনস্টে, এখন আমার মনে হয় না যে তারা মনে করে। এবং সে ধর্মটাকে মাদ্রাসাগুলোতে দেখেন কিভাবে সাহায্য করে, একটা স্কুলে কতটুকু সাহায্য করে, একটা কলেজে কতটুকু সাহায্য করে গভর্নমেন্ট, আর একটা মাদ্রাসাকে কতটুকু সাহায্য করে। আপনি যদি এটা গবেষণা করে দেখেন, মাদ্রাসায় কিন্তু বেশি সাহায্য করে এবং মাদ্রাসা থেকে আধুনিকরণ উনি কিন্তু করে ফেলছেন। খালি মাদ্রাসায় আরবি পড়ে কি করবে, নিশ্চয়ই তিনি এটা চিন্তা করছেন যে খালি আরবি পড়েই একটা শিক্ষিত হলে সে কতটুকু কী করতে পারবে দেশের জন্য। এই জন্য ধর্মের মধ্যে তিনি কিন্তু বিভিন্ন ওই যে আইটি, বিজ্ঞান ইত্যাদি, এইগুলো কারিগরি ইত্যাদি ঢুকাই দিছে। আবার দেখেন যে কত কি মসজিদ যেন এটা 560টা আদর্শ মসজিদ, মসজিদগুলোর মধ্যে কি আছে এটা যদি যে একটু সবাই দেখে, আমাদের যারা এই যে কথা বলে যে হাসিনা মুসলমান বা কি বিরোধী, এই তারা যদি ওইটার মধ্যে যে দেখে যে ওর মধ্যে কত গবেষণার সৃষ্টি করা হয়েছে, তাহলে আমার মনে বুঝতে পারবে তারা যে হাসিনা এই মুসলমান ধর্মটাকে মানে ইসলামটাকে কতখানি উঠাইছে বাংলাদেশে, এবং ইসলামের জন্য তিনি বিশ্বকে পর্যন্ত নাড়া দিচ্ছে আর কি। সেদিনও কিন্তু বলছে যে মিডল ইস্টের যত মুসলমান কান্ট্রিগুলো আছে, তারা যদি একসঙ্গে হয়ে তারা যদি এইটা প্রতিবাদ করে, সেটাও একটা কাজে লাগতে পারে। কিন্তু সরাসরি এই কথাও বলে দিয়েছে। প্যালেস্টাইন ইস্যুতে পৃথিবীর প্রত্যেক ফোরামে কথা বলেছেন। হ্যাঁ, প্যালেস্টাইন ইস্যুতে রোহিঙ্গাদের অধিকারের জন্য, রোহিঙ্গাদের যে তিনি আশ্রয় দিয়েছেন, এটা তো বিশ্বের একটা ইতিহাস। আমার মনে হয় এই বার্ডেনটা আমেরিকার উপর যদি দেওয়া হয়, নামই কইলাম, সে তারা কিন্তু নেবে না এটা। তাই এই বার্ডেনটা কিন্তু তারা নেবে না। তারা টাকা দিতে পারে কিন্তু তারা বার্ডেন নেবে না কিন্তু, কারণ আমাদের দেশের উপরে বা প্রত্যেকটা এফেক্ট করতেছে এখন এই এলাকার উপরে। কারণ এরা তো রোহিঙ্গা হলেও তারা তো মানুষ হিসেবে কিন্তু নেতৃত্ব তখন তাদেরকে জায়গা দিয়েছিল এখানে, এবং তাদেরকে লেখাপড়া শেখাচ্ছে, তাদের বাচ্চাদেরকে লেখাপড়া শেখাচ্ছে, তাদের স্কুল করে দিচ্ছে, সব কিছু করে দিচ্ছে। কোনো দেশে আমার মনে হয় না যে এরকম যারা উদ্বস্ত হয়ে গেছে তাদের জন্য স্কুল, হেলথ, তমক এই সমস্ত করে আমি কিন্তু কোথাও দেখি নাই, শুনিও নাই। কিন্তু নেত্রী কিন্তু এটা করছে। এই যে সবটা তারাও তো মুসলমানদের জন্যই কিন্তু তারা সে করছে। আর বোধহয় পৃথিবীতে কোনো মুসলিম রাষ্ট্র শাসক এরকম নাই যে 560টা মডেল মসজিদ নাই কোথাও। মসজিদগুলো কি তার ভিতরে কি আছে আমার মনে হয় সেটা জানে না, সেটা কিন্তু মানুষ জানে না। এটাকেও পরিষ্কার করা উচিত, বের করা উচিত। আমার এই গবেষকরা আছে এখানে, এরা বলবো যে তুমি এটা বের করো, এটা মানুষের মধ্যে প্রচার করো যে কি হয়। আরো একটা আলোচনা করতে চাই, আমরা যে পৃথিবীতে বাস করছি এটা তো গ্লোবালাইজড ওয়ার্ল্ড, এখানে আমরা বিচ্ছিন্ন নই। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের, একদিকে রাশিয়া, চায়না, বা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী ভারত, বা এর মাঝখানে নানা ধরনের শক্তি কাজ করে, কোথাও কোনো শক্তি উত্থান পতন ঘটে। তবে পৃথিবীর দুটো বলা এখন গ্লোবাল সাউথ অ্যান্ড গ্লোবাল নর্থে বিভক্ত গেছে। এই যে গ্লোবাল পাওয়ারের সঙ্গে খেলে দেশটাকে সামনের দিকে নিয়ে যাওয়া, এই প্রক্রিয়াতে শেখ হাসিনার ভূমিকা কি? এই যে সারা পৃথিবীর বিভিন্ন পরস্পর বিরোধী শক্তির ভিতরে সমন্বয় সাধন করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, সেই ক্ষেত্রে তার সাফল্য কি? আমি তো মনে করি সেক্ষেত্রেও শেখ হাসিনা সফল হয়েছে বলে আমি মনে করি। কারণ শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে কথা উঠে, জলবায়ু সম্পর্কে যে কথাটা তিনি কিন্তু প্রথম বলছে যে জলবায়ু করার জন্য আর কি,
যে এটার উপরে মোকাবেলা করতে হবে, মোকাবেলা করতে হবে। তার জন্য সাহায্যের দরকার। যুদ্ধ বন্ধ করো, মারণাস্ত্র তৈরি বন্ধ করো, ওর জন্য সাহায্য করো, জলবায়ুর জন্য সাহায্য করো। এবং এটার জন্য তো চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কারও পেয়েছেন। পুরস্কার পেয়েছে। আপনার কি অভিমত এই সম্পর্কে? এটি Diplomatic politics খুবই চমৎকার একটা ইস্যু যে আপনার রাষ্ট্রে সার্বভৌমত্ব, আপনি যেটি বললেন সেটি প্রথম চিন্তাটাই তো হবে হচ্ছে আপনার রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা। সেই প্রশ্নে বারবারই বঙ্গবন্ধু আসে, কারণ বঙ্গবন্ধু যে ধারায় বাংলাদেশকে চালিয়েছেন, যেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, সেই জায়গা থেকে মানে তার কন্যা কিন্তু শুরু করেছেন প্রতিটা ক্ষেত্রে সেই জায়গা থেকেই। এখন ওয়ার্ল্ড পলিটিক্সের ক্ষেত্রে আমরা তো বলি যে আমরা জানি যে এটা স্বীকারই করা হয় যে জননেত্রী থেকে বিশ্বনেত্রী। কেন বিশ্বনেত্রী? বিশ্বের জায়গা থেকে। স্যার একটা জিনিস বললেন জলবায়ু, আপনি আরেকটা খুব ক্রিটিক্যাল জায়গাতে কোশ্চেনটা করেছেন যে ধরেন আমরা আরও যদি একেবারে নাম বলি বা না বলি, যেই দিকেই হোক, যে গ্লোবাল পলিটিক্সের ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ জায়গা, ডিপ সি পোর্ট এবং আরও অনেকগুলো কারণে গ্লোবাল পলিটিক্সে। সেটিকে ছাপিয়েও আরও গ্লোবাল অনেক ইস্যুতে কিন্তু শেখ হাসিনা তার জায়গাটি নিচ্ছেন ভয়েস রেইজ করে, শুধু জলবায়ু না, আরও অনেক ক্ষেত্রে। আপনি দেখেন শরণার্থী ইস্যুতে, রোহিঙ্গার ক্ষেত্রে তো শুধু আশ্রয় দেননি, এরপরে যে ভয়েসটা রেইজ করেছেন, পুরো ইন্টারন্যাশনালি যে ভয়েস রেইজ করেছেন। আর গ্লোবাল পলিটিক্সে আরেকটি জায়গাতে নেত্রী খুব সফল, যেটি একেবারে বঙ্গবন্ধুও ছিলেন। প্রতিটি ব্লকের সাথে কিন্তু নেত্রীর সম্পর্কের জায়গাটি অত্যন্ত সুন্দর। একটি বিষয় নিয়ে কোনো এক সময় আপনার সাথে আমার একটা গল্প হয়েছিল, সেটা শুধু আমি হিন্টস দিই, পুরোপুরি না যাই। কোনো একটি রাষ্ট্রের, অত্যন্ত পাওয়ারফুল একটি রাষ্ট্রের এই মুহূর্তে যিনি প্রধানমন্ত্রী, তিনি এক সময়ে বিরোধী দলীয় নেতা ছিলেন, এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, তিনিও বিরোধী দলীয় নেতা ছিলেন। তাদের একটা সফর বিনিময় হয়েছিল, একটা পার্টিকুলার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ডেভেলপ করেছিল। আপনি ইন্দিরা গান্ধীর কথা স্যার বলেছেন, ইন্দিরা গান্ধী কিভাবে নেত্রীকে ওন করে সেই 4 সেপ্টেম্বর 1981 20 দিন 2 রুমের একদম ছোট্ট একটা জায়গায় থাকার পরে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নিজে চলে আসছেন সেখানে, এসে দেখা করেছেন। তারপরে আমরা মনে করলাম যে কংগ্রেস যতদিন আছে সাপোর্ট পাবে, কংগ্রেসের পরে আবার বিজেপি আসলো, আবারও কিন্তু আমরা দেখলাম সাপোর্ট কিন্তু উইথড্র হয় নাই। মানে সাপোর্টটা কি আসলে? এই সাপোর্টটা নিয়েও কিন্তু অনেক অপপ্রচার হয়, এটা নিয়ে হয়তো অন্য ডিসকাশন হতে পারে। সাপোর্টটা পরিপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, সামাজিক, সাংস্কৃতিক সবকিছুর হিসাব নিকাশের ব্যালেন্স। কারণ আপনি আপনার ভূখণ্ড ব্যবহার করে বেশ কয়েকটা ট্রাক ভরে আপনার প্রতিবেশী রাষ্ট্রে অস্ত্র পাঠাতে পারেন না। এটি কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনশিপ না। আমাদের বেসিক কি ছিল? ফ্রেন্ড টু অল, ম্যালাইজ টু নান। আমরা তো সবার বন্ধু, কারোই শত্রু না। বঙ্গবন্ধু ফিলিস্তিনের জায়গা থেকেও, এবং আপনার মনে আছে নিশ্চয়ই এটি নিয়েও কথা হয় যে যখন আমরা খুব চাচ্ছিলাম যে আমাদেরকে সবাই স্বীকৃতি দিক, সেই যে একদম সেই 72 সালে প্রথম চতুর্থ কান্ট্রি হিসেবে ইসরায়েল স্বীকৃতি দিতে চেয়েছিল, বঙ্গবন্ধু কিন্তু নেন নাই। সো ইসরায়েলের প্রশ্নে একেবারে স্ট্রিক্ট যে জায়গাটি বঙ্গবন্ধু নেওয়ার, সেটিই নিয়েছিলেন, এবং নেত্রীও নিচ্ছেন স্পেসিফিক কয়েকটা জায়গাতে। সাম্রাজ্যবাদী ইস্যুতে আমরা এবারও দেখছি, যখন সাম্রাজ্যবাদী একটা থাবা আপনার উপরে বসানোর চেষ্টা করা হচ্ছে, আপনার রাষ্ট্রটিকে মনে করা হচ্ছে যে ঠিক আছে আমি পুতুল সরকার বসাবো বা যে কোনো কিছু, নেত্রী কিন্তু দাঁড়িয়ে গিয়েছেন। এটি কিন্তু ক্ষমতার বিষয় না, এটি কিন্তু নৈতিকতার বিষয় শুধু না, আপনার জাতীয়তাবোধ বোধের বিষয়। আপনি চিন্তা করছেন, আপনি আপনার জায়গাতে, এর চেয়ে বড় জাতীয়তাবাদের ধারণা তো আর হয় না। বাঙালি জাতীয়তাবাদকে আপনি ভেঙে বাংলাদেশি জাতীয়তাবাদ, মানে টার্মের জায়গা থেকে নাকি এটা জাতি না একটা ভূখণ্ড, গল্পটি কিন্তু এরকম না। গল্পটি আপনার আসলে প্যাট্রিয়টিজম, আপনার স্বদেশ প্রেম, ওই জায়গাটা যদি থাকে। সেখানে স্বদেশ প্রেম অতুলনীয়। আমি আমাদের সময় শেষ করতে চাই। একটা সময় এখানে যুদ্ধাপরাধের বিচারের জন্য দাবি উঠত, অনেকেই দাবি তুলতেন কিন্তু বিশ্বাস করতেন না বিচারটা হবে কিনা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দাবি উঠত, কিন্তু বিশ্বাস করতেন না যে আসলে বিচারটা হবে কিনা। পদ্মা সেতু তৈরির জন্য দাবি উঠত, কিন্তু আমরা দক্ষিণ পশ্চিম অঞ্চলের লোকরা কোনোদিন বিশ্বাস করতাম না আদৌ কোনোদিন পদ্মা সেতু হবে কিনা। সব কিছু হয়েছে তার কারণে। আমি যেটা মনে করি যে তিনি বাংলাদেশের মানুষের মনে একটা আত্মবিশ্বাস গড়ে দিয়েছেন যে ইয়েস উই ক্যান ডু
আপনি একটা কথা বললেন না যে মাথা উঁচু করে থাকা, এটা বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন। আর শেখ হাসিনা শিখিয়েছেন যে ইয়েস উই ক্যান ডু, বাংলাদেশি পিপুল ক্যান ডু, যে কারণে আনএক্সপেক্টেড গ্রোথ হয়, গ্রোথ ম্যাজিক হয়, এবং এই ম্যাজিকের ম্যাজিশিয়ান নিঃসন্দেহে শেখ হাসিনা। আমরা তার স্বদেশ প্রত্যাবর্তনের এই দিনটিকে তাকে অভিনন্দন জানিয়ে আমাদের আলোচনা শেষ করতে চাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।